বড় খবরে নজর রাখবো। উপত্যকায় জঙ্গি হামলার আবহে আবার উত্তেজনা, সংঘর্ষ বিরতির আবহে আবার উত্তেজনা। উপত্যকায় ফের গুলির শব্দ পাওয়া গেছে, সোপিয়ানে গুলি চলার শব্দ পাওয়া গেছে। কয়েকজন জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলে সন্দেহ পুলিশের। এলাকা ঘিরে রাখা হয়েছে, চিরুনি তল্লাশি সেনাবাহিনীর। এর আগে আমরা জানতে পারি সোপিয়ানে পোস্টার পড়েছিল যেখানে পেহেলগাঁও হামলার সঙ্গে জড়িত 5 জঙ্গি, তাদের খোঁজ দিতে পারলে 20 লক্ষ পুরস্কার। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ যে খবর পাওয়া যাচ্ছে, জঙ্গি হামলার আবহে, সংঘর্ষ বিরতির আবহে উপত্যকায় ফের গুলির শব্দ, সোপিয়ানে গুলি চলার শব্দ পাওয়া গিয়েছে। কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে এলাকায়, এমনটাই সন্দেহ পুলিশের। এলাকা ঘিরে রেখে চিরুনি তল্লাশি সেনাবাহিনীর। এক্সক্লুসিভ জি 24 ঘন্টায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এলাকার ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে পুলিশি অভিযান চলছে, সোপিয়ানে গুলি চলার শব্দ পাওয়া গেছে। জঙ্গিরা লুকিয়ে রয়েছে সোপিয়ান চত্বরে এবং ওই এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি করছে পুলিশ। এর আগে আপনাদের বলেছিলাম সোপিয়ানে পোস্টার পড়েছে যেখানে পেহেলগাঁও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জঙ্গিদের খোঁজ দিলে 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই মুহূর্তে সোপিয়ানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জঙ্গলে লুকিয়ে জঙ্গিরা। জঙ্গি হামলার ঘটনায় জড়িত যারা জঙ্গি তাদের পোস্টার পড়েছে এবং 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে খুঁজে দিলে, এমনটাই সন্ধান দিলে, এমনটাই জানা যাচ্ছে। এবং সেইখানে দাঁড়িয়ে আবারও উত্তেজনার খবর। উপত্যকায় গুলির শব্দ, সোপিয়ানে গুলি চলার শব্দ পাওয়া গেছে। জঙ্গি লুকিয়ে রয়েছে সেখানে, এলাকা ঘিরে ফেলেছে পুলিশ, চিরুনি তল্লাশি চলছে সেনাবাহিনীর। উপত্যকায় জঙ্গি লুকিয়ে রয়েছে, এখনো সেনা অভিযান চলছে, সেখানে চিরুনি তল্লাশি, সোপিয়ানে গুলি চলার শব্দ পাওয়া গেছে। কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে এলাকায়, এলাকা ঘিরে রেখে চিরুনি তল্লাশি চলছে। জি 24 ঘন্টার পর্দায় এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন এলাকার, আর এই এলাকায় ঘিরে রেখে চিরুনি তল্লাশি চলছে সেনাবাহিনীর। ধীরে ধীরে ছন্দে ফিরছে সীমান্তবর্তী এলাকাগুলি। যখন এই খবর আমরা পাচ্ছি, যখন এই পরিস্থিতি আমরা দেখছি, তখনই সেই আবহেই আবার উত্তেজনা, আবার উত্তেজনার খবর। উপত্যকায় ফের গুলির শব্দ পাওয়া গেল। সোপিয়ানে গুলি চলার শব্দ পাওয়া গেছে, কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ পুলিশের। আজ সকাল থেকে আমরা সীমান্তবর্তী এলাকা যেগুলো রয়েছে ধীরে ধীরে ছন্দে ফিরছে, সংঘর্ষ বিরতি আবহেই আমরা দেখতে পাচ্ছিলাম স্বাভাবিক ছন্দে ফিরছে মানুষের জনজীবন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবার উত্তেজনা এবং গুলির শব্দ পাওয়া গেছে। রাজীব চক্রবর্তী রয়েছেন, সরাসরি কথা বলবো রাজীবের সঙ্গে। রাজীব, আমরা বিগত দুদিন ধরে যেটা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে ছন্দে ফিরছে এলাকা এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আবার উপত্যকায় গুলির শব্দ পাওয়া গেল। কি জানতে পারছো এখনো পর্যন্ত? একেবারে চক্রান্ত এবং অভিসন্ধি স্পষ্ট হয়ে উঠেছে। ভারতকে শান্তিতে থাকতে না দেওয়া এবং এই উপত্যকায় অশান্তি ছড়িয়ে রাখা, অশান্তি জিয়ে রাখার একটা চক্রান্ত, আর সেই চক্রান্ত পাকিস্তানের। আবারও জঙ্গিদের আনাগোনা লক্ষিত হয়েছে এবং শোপিয়ানের জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এমনই খবর পাওয়া যাচ্ছে। তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণ কাশ্মীরের এই শোপিয়ানের জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে এমন আশঙ্কা বা এমন একটা সন্দেহ কিন্তু ভারতীয় সেনার, কেন্দ্রীয় বাহিনীর, জম্মু কাশ্মীর পুলিশের যৌথভাবে কিন্তু আগে থেকেই ছিল এবং সেই কারণেই নজরদারি বাড়ানো হচ্ছিল। সেই কারণেই আমরা দেখেছি পোস্টারিং হয়েছে। সেই পোস্টারে বলা হয়েছে যে এই জঙ্গিগুলি যারা কিনা পেহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত, তারা এখানে লুকিয়ে থাকতে পারে, তাদের সন্ধান দিতে পারলে নগদ বিপুল অঙ্কের টাকা দেওয়া হবে। এইরকম যখন পোস্টার পড়েছে সেই খবর আমরা দেখাচ্ছি, আর তার মধ্যেই খবর এসেছে এই শোপিয়ানের জঙ্গলে সেখানে জঙ্গিরা লুকিয়ে রয়েছে, জঙ্গিদের কার্যকলাপ দেখা গিয়েছে, গুলির শব্দ পাওয়া গিয়েছে। এই গুলির শব্দ কারা এবং কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়, তবে চিরুনি তল্লাশি চলছে এবং এই লুকিয়ে থাকা জঙ্গিদের খুব শীঘ্রই ধরা যাবে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং এই জঙ্গিদের ধরা গেলে তা হবে একটা অত্যন্ত বড় সাফল্য। আমরা দেখেছি এর আগে উরির ঘটনায়, এর আগে দেখেছি আমরা বিভিন্ন যে অশান্তিগুলি হয়েছে পাক জম্মু কাশ্মীর জুড়ে, সেখানে কিন্তু জঙ্গিরা পালিয়ে যেতে সফল হয়েছে। কিন্তু এখানেও অর্থাৎ পেহেলগাঁওয়ের জঙ্গিরা এখনও পর্যন্ত পালাতে পারেনি বলেই খবর পাওয়া যাচ্ছে। আর সেই জঙ্গিরাই কি এইখানে শোপিয়ানে লুকিয়ে রয়েছে? সেই জঙ্গিরাই কি শোপিয়ানের জঙ্গলে লুকিয়ে অন্য কোনো ষড়যন্ত্র করছে বা পালাবার ছক করছে? তাদের কি ধরা সম্ভব হবে? এই একগুচ্ছ প্রশ্ন কিন্তু আসছে। তবে এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি তল্লাশি চলছে। থাকো
আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জেনারেল শঙ্কর রায়চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। স্যার, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বিগত কয়েক সপ্তাহ ধরে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সংঘর্ষ বিরতি চুক্তি দেখেছি, মধ্যস্থতা দেখেছি, জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য তাও শুনেছি গতকাল, এবং আপাত একটা শান্তির পরিবেশ ফিরেছে এলাকায়। সীমান্তবর্তী এলাকাগুলি আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আবার কিন্তু উপত্যকায় গুলির শব্দ পাওয়া গেছে। গোটা বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? স্যার, শনিবার সংঘর্ষ বিরতি চুক্তি মধ্যস্থতার পরও পাকিস্তানের পক্ষ থেকে গুলিগোলা চলে এবং প্রত্যাঘাত করে ভারত। তারপর যা যা ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে ডিজেমদের যে বৈঠক হয় এবং তারপর প্রধানমন্ত্রী তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ করেন, সব জায়গায় কিন্তু একটা বিষয় স্পষ্ট করা হয়েছে, ভারতের অবস্থান এবং একটা কোনো জঙ্গি হামলা যুদ্ধ হিসেবেই মনে করা হবে, এমনটাই কিন্তু ভারতের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হয়েছে, কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেইখানে দাঁড়িয়ে আজকে আবারও যখন ধীরে ধীরে ছন্দে ফিরছে সীমান্তবর্তী এলাকাগুলো, তখন উত্তেজনার খবর আসছে, উপত্যকায় ফের গুলির শব্দ। স্যার, কি বলবেন? किया गया है कि अगर कहीं पर भी उनको इनका कोई इनपुट मिले तो वो पुलिस के साथ जो है उसको साझा करे और उसको 20 लाख रुपए का इनाम मिलेगा और उसकी पहचान गुप्त रहेगी। अब जो एरिया ऑफ सर्च है उसको वाइडन किया गया है। 4 डिस्ट्रिक्ट्स में फ़िलहाल ये पोस्टर्स लगाए गए हैं जांच एजेंसियों द्वारा, ताकि किसी के पास अगर कोई इनपुट है तो वो तुरंत पुलिस को बोले। कुल मिलाकर लगातार कोशिश है तब से बायसरन हत्याकांड से लेकर अब तक कि ये जो इन्वॉल्व डिस्क्रिमिनेटर्स हैं उनको मार गिराया जाए, और इसमें से 2 फॉरेनर्स है और 1 लोकल है। तीनों जो है बताया जा रहा है लश्कर तैयबा से है। और मूसा के बारे में ये बताया गया था कि वो पूर्व पैरा कमांडर था पाकिस्तान आर्मी का, जिसको ये टास्क दिया गया था कि वो इस तरह का हमला यहाँ पर अंजाम दे। तो कहीं ना कहीं इनकी तलाश अब तेज़ कर दी गई है। दूसरी तरफ जब सरहदों पे बंदूकें बंद हुई तो एसआई एक तरफ ओवरग्राउंड वर्कर्स पर जो है तलाशी अभियान चलाकर, रेड्स चलाकर उनको इकट्ठा कर रहा है, उस इकोसिस्टम को तोड़ने की कोशिश की जा रही है। और आज हमने देखा कि एनकाउंटर भी जो शुरू हुआ है शिपयार्ड में, जो एक्टिव मिलिटेंट्स हैं उनके खिलाफ भी यहाँ कार्रवाई हो रही है, जो स्लीपर सेल्स हैं उनके खिलाफ भी कार्रवाई हो रही है। और সোপিয়ানে আবারও উত্তেজনার খবর, উপত্যকায় ফের গুলির শব্দ। আমার সঙ্গে রয়েছেন জেনারেল শঙ্কর রায়চৌধুরী, আলোচনায় তাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আমি যেটা বলছিলাম আপনাকে এর আগে, যে শনিবার সংঘর্ষ বিরতি চুক্তির যে আবহ তৈরি হয় এবং সেই মধ্যস্থতার পরবর্তী সময় আমরা দেখতে পারি পাকিস্তান হামলা করে, গোলাগুলি চালায় এবং ভারত প্রবল প্রত্যাঘাত করে। ডিজিএমওদের বৈঠক হয় এবং জাতির উদ্দেশ্যে গতকাল প্রধানমন্ত্রী যা বলেন, প্রত্যেক ক্ষেত্রেই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু ভারতের একটা অবস্থান যেটা সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে, যেখানে একটা জঙ্গি হানা হলে সেটাকে যুদ্ধ হিসেবে মনে করা হবে এবং হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাকিস্তানকে যে এরপর আর কোনো রকম সন্ত্রাসবাদ বরদাস্ত নয়। তারপর আজ যখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, সীমান্তবর্তী এলাকাগুলো ছন্দে ফিরছে, জঙ্গি হামলার আবহে এবং সংঘর্ষ বিরতি চুক্তির আবহেই উপত্যকায় ফের গুলির শব্দ, সোপিয়ানে গুলি চলার শব্দ শোনা গেছে। হ্যাঁ, এই অবস্থায় যখন জঙ্গিরা অবশ্যই মানতে চাইছে না এই যুদ্ধবিরতি, এই অবস্থায় তাহলে জঙ্গিদের নিকেশ করতেই হবে। আমরা বোমা মেরেছি, গুলি মেরেছি, এখন ওদের নিকেশ করতেই হবে। নিকেশ করতে গেলে এখন কি উপায়? নিকেশ করতে গেলে আমাদেরও ফেরত যেতে হবে সেই পুরনো পদ্ধতিতে, ওদের ঢুঁড়কে মারুঙ্গা। আর তাছাড়া তো আর তো কোনো আমি উপায় দেখছি না, পরমাণু অস্ত্র ছাড়া সেই আমি তাছাড়া কোনো উপায় দেখছি না। স্যার, আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। মিস্টার নন্দী, একটা
একটা বিষয় জানতে চাইবো যে ডিজেএমওদের যে বৈঠক হলো, আমরা জানি কাল হটলাইনে যে কথোপকথন হয় এবং জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভাষণ দেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পাক সেনার মধ্যেই জঙ্গিরা লুকিয়ে রয়েছে, অর্থাৎ পাকিস্তানের নিয়মটা যেটা পাকিস্তানে জঙ্গি এবং সরকার সমর্থক, সেই জায়গায় দাঁড়িয়ে সেনাদের মধ্যে থেকে জঙ্গিকে আলাদা করতে হবে, এই শর্ত কি রাখা গেছে? ভারত তো এই শর্ত বারবারই দিচ্ছে পাকিস্তানকে যে জঙ্গি তৎপরতা বন্ধ করা হোক, কিন্তু এটা খুব মুশকিল মানে ফিল্টারেশন করা পাকিস্তানের পক্ষ থেকে যে কারা যে দেশ চালায়, মানে সেনাবাহিনী জঙ্গিদের নিয়ন্ত্রণ করে না, জঙ্গিরা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করে বা জঙ্গিরা সিভিল গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করে, ফলে একদম মিশে গিয়েছে। সুতরাং পাকিস্তানের সাথে আমাদের কোনো সমঝোতার রাস্তা নেই। এই আপাতত যুদ্ধবিরতি বেশি দিন থাকবে না, কারণ দেখবেন কিছুদিন পর পাকিস্তান এখন প্রস্তুতি নিচ্ছে, রসদ শেষ হয়ে গিয়েছিল, বিপর্যস্ত হয়ে গেছে ওদের বিমান ঘাঁটি এবং সেনা ঘাঁটিগুলো, তার জন্য পাকিস্তান আপাতত বিরতি নিয়েছে। একটু বিরত করছি, আমি জেনারেল রায়চৌধুরীর কাছে চলে যাব। স্যার, এই যে সংঘর্ষ বিরতি চুক্তির আবহে বারবার পাকিস্তানকে বিশ্বাস করা যাচ্ছে না, তারা কিন্তু তাদের কথা রাখছে না। এই মুহূর্তে যে ছবি উঠে আসছে, সোফিয়ানি গুলি চলার শব্দ পাওয়া যাচ্ছে, এইটাকে প্রতিহত করবার জন্য ভারত কিন্তু তৈরি রয়েছে। কি বলবেন এই জায়গা থেকে, কি স্ট্র্যাটেজি হতে পারে? আর অবশ্যই পাকিস্তানকে বিশ্বাস করা যায় না, যাবে না, ভবিষ্যতেও যাবে না। তাই পাকিস্তানের ওপরে যত সম্ভব আঘাত হানতে হবে, পাকিস্তানকেই চুরমার করতে হবে। তার জন্য আমাদের যা করার দরকার, যেরকম আমরা বলেছিলাম একবার সেই ব্রাহ্মস মিসাইল, সেটা আমরা ব্যবহার করতে দেখতে পারি। স্যার, আরও একটা বিষয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি কিন্তু এবার কয়েকটা দাবি করছেন। তিনি বলছেন বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দেওয়ার সঙ্গে সঙ্গে দু দেশকেই তিনি সংঘর্ষ বিরতি চুক্তির কথা বলেছিলেন এবং এই যুদ্ধবিরতির ক্ষেত্রে তার অনেকটাই ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তিনি কিন্তু অন্য কথা বললেন। তিনি বললেন যে প্রবল প্রত্যাঘাতে একেবারে পর্যদস্ত হয়ে পাকিস্তান হার মেনেছে। এই যে দুটো বয়ানের ক্ষেত্রে পার্থক্য থাকছে, সেই জায়গায় ট্রাম্পের নাক গলানো তাহলে কি ভারত মেনে নিতে চাইছে না? আমার মনে হয় যেটা প্রধানমন্ত্রী ইঙ্গিত করছেন যে তোমরা যা খুশি করে যাও, আমরা তোমাদের মেরে যাব, তাতে আমাদের যা কিছু দরকার আমরা করে যাব। আমি বোধহয় একটা বলেছিলাম একটা কোনো হিন্দি দৈনিককে, লাতঙ্কা ভূত বাতোं से नहीं मानते हैं, যা করছি আমরা করে যাব। এবার সেক্ষেত্রে ট্রাম্প যে দাবিগুলো করছেন এবং বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন এবং তারপরে এই যুদ্ধবিরতি হয়েছে, সেই দাবি যখন করা হচ্ছে এবং তিনি আরও একটা দাবি করেছেন যে কাশ্মীর ইস্যু নিয়ে এতদিন ধরে যে অশান্তি চলছে দু দেশের মধ্যে, সেই জিনিসটা মেটানোর ক্ষেত্রেও এবার আমেরিকা হস্তক্ষেপ করবে। এই জায়গাটা যদি একটু এক্সপ্লেন করেন, এটাকে ভারত কিভাবে দেখতে পারে? এটাকে ভারত দেখতে পারে যে আমেরিকা বললেও আমরা জঙ্গিদের মেরে যাব, জঙ্গিদের মেরে যাব। আমেরিকা মিস্টার ট্রাম্প যাই বলুন না কেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে জঙ্গিদের মেরে যাব। মিস্টার ট্রাম্প তো ওটা বলছেন না যে তোমরা যুদ্ধবিরতি করো কিংবা তোমরা বাণিজ্য বাড়াও, সেসব ঠিক আছে, চলবে, কিন্তু আমরা এই সব কাজও করব, আমরা আমাদের কাজ করে যাব। আমরা যারা মিলিটেন্টস এবং যারা পাকিস্তান, তাদের মেরে যাব। স্যার, ডোনাল্ড ট্রাম্প তো পরমাণু যুদ্ধ আটকে দিয়েছেন এমন দাবিও করেছেন। আপনার কথাটা বুঝলাম না, বলুন। আমি এটাই বলছি যে এই যে ট্রাম্প এতগুলো দাবি করছেন, ট্রাম্পের ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি হতে পারে? এই দুটো দেশকেই তিনি তো একেবারে এক জায়গায় দাঁড় করে দিয়েছেন। এইখান থেকে তো একটা জিনিস কখনো স্পষ্ট হচ্ছে না যে পাকিস্তান সন্ত্রাসবাদের মদত করছে। হ্যাঁ, করছে তো, কিন্তু ট্রাম্প তো অন্য কথা বলছে, ডাইরেক্টলি সন্ত্রাসবাদের মদত করছে।
ট্রাম্প যা বলার বলুক, ট্রাম্প নিজের স্বার্থে মহাগুরু হয়ে বলছেন, তিনি বলুন। আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করব, আলোচনায় থাকবেন। আমি কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর সঙ্গে। মিস্টার নন্দী, যে কথা আমি বলছিলাম, এবার ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে যদি একটু বলেন, যা যা দাবি করেছেন আপনি তো জানেন, কি বলবেন? ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা সবসময় কি বলবো, একটা ডিলেমাতে ভর্তি, একটা কনফিউজে ভর্তি। কনফিউজ কেন বলছি? উই আর কনফিউজড কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একসময় ভারতকে বলছে ন্যাচারাল পার্টনার, কখনো বলছে ভারত সন্ত্রাসবাদের সাথে বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সাথে একত্রে কাজ করছে, আবার কখনো বলছেন যে পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, একে এই বন্ধ করতে হবে। আবার দেখা যাচ্ছে একই সারিতে ফেলে দিলেন পাকিস্তান এবং ভারতকে। এবং দুটো জিনিস মনে রাখা দরকার, যে পাকিস্তান টেররিস্ট স্টেট, এটা আমেরিকা ঘোষণা করে দিয়েছে দীর্ঘদিন ধরে। এবং পাকিস্তানের ইকোনমি আর ইন্ডিয়ার ইকোনমি এক নয়, অর্থাৎ তিনি দু দেশের সাথে বাণিজ্য বন্ধের কথা বলছেন, হুমকি দিচ্ছেন। এবং তিনি এটাও হয়তো তার স্টাডিটা কম, সাউথ এশিয়া সম্পর্কে হয়তো তার নলেজটা কম দুবারের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও। কারণ হচ্ছে ইন্ডিয়ার ইকোনমিক ভলিউম আর ইন্ডিয়ার সাথে আমেরিকার যে ট্রেড ভলিউম অতটা বেশি পাকিস্তানের চাইতে, এটাও হয়তো উনি জানেন না। তিনি হয়তো ইতিহাসটা ভুলে গিয়েছেন। 1998 সালে যখন পোখরানে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল ভারত, তখন সাময়িকভাবে ভারতের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরবর্তীকালে ভারত কিন্তু আবেদন নিবেদন করেনি, আমেরিকার শিল্পপতিদের চাপে পড়ে, এমএনসিস চাপে পড়ে তারাই এই ইকোনমিক স্যাংশন উইথড্র করেছিলেন। অর্থাৎ ভারতের যে বিশাল বাজার রয়েছে, ভারতের যে গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক ক্ষেত্রে, ভারতের যে মহাকাশ গবেষণা, ভারতের আইটি, ভারতের মিস্টার নন্দী, এই জায়গায় একটু বিরত করে একটা প্রশ্ন আমার থাকবে আপনার কাছে। আমরা যখন প্রথম এই যুদ্ধ লাগে এবং প্রথম যখন এই ইস্যুটা শুরু হয়, তখন কিন্তু ট্রাম্পের এই আগ্রহ দেখিনি। মাঝপথে তার এই যে ঢুকে পড়া গোটা বিষয়টার মধ্যে, যদিও এখনো পর্যন্ত ভারতের অবস্থান এই বিষয়ে স্পষ্ট হয়নি, কি অভিসন্ধি থাকতে পারে, কি মনে হচ্ছে? ট্রাম্প চাইছিলেন, দেখো 2016-তে যখন প্রেসিডেন্ট হয়েছে তখনও কাশ্মীর সমস্যা সমাধানের জন্য উৎসাহ দেখিয়েছিলেন, এখনো চাইছেন। উনি চাইছেন এভাবে তার ইমেজটাকে বিল্ড করতে, যে আমি কত শান্তিকামী একজন প্রেসিডেন্ট, আমি দুই বিবাদমান রাষ্ট্রের সংঘর্ষ থামিয়ে দিলাম এবং কাশ্মীর সমস্যা সমাধানের প্রস্তাব দিয়ে আমি চাইছি স্থায়ী সমাধান করতে। এবং তিনি চাইছেন এই সমস্যা যদি সমাধান করতে পারে তাহলে তার ধারণা তিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন। তৃতীয়ত হচ্ছে তার উৎসাহ হচ্ছে এই যে পাকিস্তান যেহেতু আমেরিকার পুরনো বন্ধু এবং চায়নার প্রভাব এখন পাকিস্তানের বৃদ্ধি পেয়েছে, তাই পাকিস্তানকে কিছুটা ফেভারে রেখে পাকিস্তানকে হাতে করতে চাইলেন। অর্থাৎ একদিকে একটা ডবল স্ট্যান্ডার্ড পলিসি যে মার্কিন যুক্তরাষ্ট্র নিচ্ছে, এটা প্রমাণিত হলো। সুতরাং ভারতকে এখন মনে রাখতে হবে, বিশেষ করে সাউথ ব্লককে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা একটু কমাতে হবে এবং একে একদম ক্লিন চিট দেওয়া চলবে না এবং একে টেকেন ফর গ্রান্টেড বলে ধরা উচিত নয় যে আমাদের একদম রিলায়েবল পার্টনার বা ন্যাচারাল পার্টনার। সুতরাং ভারতকে এই বার্তা দিতে হবে, আমাদের দ্বিপাক্ষিক সমস্যা আমরাই সমাধান করতে পারবো, থার্ড কান্ট্রিজ ইন্টারভেনশন আমরা চাই না। এটা এই বার্তা কড়াভাবে দিলে মার্কিন যুক্তরাষ্ট্র দেখবেন উল্টো আমাদের সাথে আপোষ করবে, কারণ ভারতের এত বিশাল একটা বাজার এবং সাইজেবল মিডল ক্লাস, এটাকে হারাতে চাইবে না। আমেরিকার শিল্পপতিরা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে চাপ দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।